কি করছো? আমার ব্যথা লাগছে অনেক। আমি তো আস্তে আস্তে করছি, তবুও ব্যথা লাগছে। হুম। একটু পরে। আবারও লাগছে। আমি কিন্তু তোমার বস, ভুলে যাবে না। যদি এমন করো তাহলে চাকরি খেয়ে নিব। তাতে আমার কোনো সমস্যা নেই। বউ অনেক বড় চাকরি করে, আমি বসে বসে খাবো। ম্যাডাম আমার গাল ধরে টেনে বলল, হারামি একটা। আসলে ম্যাডাম আমাকে সাহায্য করতে গিয়ে বিয়ে করেছেন, বুঝতে পারছেন না তাই তো? চলুন কিছুদিন আগের ঘটনা থেকে ঘুরে আসি। কী ব্যাপার মিস্টার তানফির আহমেদ? আপনাকে কতবার বলেছি অফিসে আসতে লেট করবেন না, তারপরও দেরিতে আসলেন কেন? মানে একটু সমস্যা ছিল ম্যাডাম। আপনার তো রোজ একটা না একটা সমস্যা হয়েই থাকে। আজকে আবার কি সমস্যা হয়েছিল? সকালে গোসল করতে গিয়ে দেখি টাঙ্কিতে পানি নেই, তাই গোসল করে অফিসে আসতে একটু দেরি হয়ে গেল। এই মাসে আজকে নিয়ে 3 দিন লেট করেছেন। এভাবে আপনার ইচ্ছে মতো অফিসে আসলে তো হবে না। বাসায় যদি এতই সমস্যা থাকে তাহলে বাসা চেঞ্জ করছেন না কেন? আসলে বুঝতেই পারছেন, ঢাকা শহরে কোনো বাড়িওয়ালা ব্যাচেলর ভাড়া দিতে চায় না। অনেক খুঁজে খুঁজে বাসাটা ম্যানেজ করেছি। এখন যদি এই বাসাটা ছেড়ে দেই তাহলে রাস্তায় থাকতে হবে। অফিস তো আপনার পার্সোনাল সমস্যা দেখবে না তানফির আহমেদ। যদি এভাবে প্রতি মাসে লেট হয় তাহলে আপনার চাকরি চলে যেতে পারে। তখন কোনো রিকোয়েস্ট করে কাজ হবে না। এরপর থেকে সঠিক সময়ে উপস্থিত থাকার চেষ্টা করব। হুম, কথাটা মাথায় রাখবেন। এবার তাহলে আসুন। কথাটা বলে বেরিয়ে যাওয়ার সময় ম্যাডাম আমাকে পেছন থেকে আবারও ডাক দিলেন। মিস্টার তানফির আহমেদ, জি। আপনাকে যে ফাইলগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল সেগুলো কি কমপ্লিট করেছেন? না ম্যাডাম, এখনও কমপ্লিট করতে পারিনি। আজকে অফিসের কাজ শেষ হবার পরে সেগুলো কমপ্লিট করে দিয়ে তারপর বাসায় যাবেন। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু শুনতে চাই না। আসুন এবার। আজকে গ্রাম থেকে খালাতো ভাই সুজন আসার কথা ছিল, কিন্তু অফিসে লেট করে আসার কারণে হয়তো শাস্তি হিসেবে আমাকে দেওয়া কাজগুলো কমপ্লিট করে নেবে ম্যাডাম। সুজনকে আনতে না গেলে আমার বাসা কিছুতেই খুঁজে পাবে না। ধুর, ওই ম্যাডামের পেন আর ভালো লাগে না। বিরক্তিকর হয়ে ম্যাডামের চেম্বার থেকে বেরিয়ে আসলাম। আগের বস অনেক ভালো ছিল, কিন্তু বুঝতে পারলাম না হঠাৎ করে সে চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেল কেন। 3 দিনের ছুটিতে দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়ি থেকে ঢাকায় আসতে অনেক রাত হওয়ার কারণে 30 মিনিট লেটে অফিসে এসে জানতে পারলাম নতুন ম্যাডাম জয়েন করেছে। ছোট্ট একটা মিটিংয়ে আমি উপস্থিত হতে না পারাই আমার চাকরিটা যায় যায় অবস্থা। পিয়ন এসে খবর দিল নতুন ম্যাডাম ডাকছে। দেখা করার জন্য ম্যাডামের চেম্বারে যাওয়ার জন্য গিয়ে দরজায় দাঁড়িয়ে বললাম, ম্যাডাম আসতে পারি? আসুন। ভিতরে গিয়ে ম্যাডামের মুখের দিকে তাকিয়ে আছি, চেহারাটা কেমন সেটাই দেখার জন্য। কিন্তু এত গভীরভাবে নিচে রাখা ফাইলের দিকে তাকিয়ে আছে, মুখটা ভালোভাবে দেখতে পারছি না। তবে ঘন কালো চুল দেখে মনে হচ্ছে দেখতে বেশ সুন্দরী হবে। আপনার নাম তানফির আহমেদ? জি ম্যাডাম। সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেছেন? হ্যাঁ। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। এখন পর্যন্ত কথাগুলো নিচের দিকে তাকিয়ে বলছিল, এমনভাবে কথা বলছিল মনে হচ্ছে অনেক ভালো মনের একজন মানুষ হবে। আমি বসার পরে ম্যাডাম ফাইলটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনার ফাইলটাই দেখছিলাম। আমি ম্যাডামের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার ভাবনা থেকে ভেবেছিলাম ম্যাডাম দেখতে সুন্দর হবে, কিন্তু এত সুন্দর হবে সেটা জানা ছিল না। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। ম্যাডাম কি বলছে বুঝতে পারছি না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার সুন্দর চেহারার দিকে। কি হলো? এভাবে কি দেখছেন? আগে কখনো মেয়েদের দেখেননি? অনেক দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। হোয়াট? ইয়ে, মানে আমি বলতে চেয়েছিলাম আপনি একজন মেয়ে হয়ে এত বড় একটা পজিশনে এসেছেন, এটা তো সব মেয়ের পক্ষে সম্ভব নয়, তাই না? আজকে আধা ঘন্টা লেটে এসেছেন কেন জানতে পারি? ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, অনেক রাত হয়েছে ঢাকায় আসতে। সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল। বাড়ি থেকে একদিন আগে আসতে পারলেন না? কি বলছেন ম্যাডাম?
মাত্র 3 দিনের ছুটি, তার ভিতরে একদিন আগে আসবো কেমন করে? মিস্টার তানভীর, এটা অফিস। আপনার ইচ্ছে মতো বললে তো চলবে না। আর আপনিও বউয়ের সাথে কথা বলছেন না। আপনার কি সমস্যা সেটা তো অফিস দেখবে না। অফিস দেখবে নির্দিষ্ট সময়ে কর্মচারী হাজির হয়েছে নাকি। সরি ম্যাডাম, আর কখনো লেট হবে না। মনে থাকবে। জি ম্যাডাম। এত সুন্দর একটা মেয়ের ব্যবহার এত খারাপ হবে আগে জানা ছিল না। অফিসের প্রথম দিনে যে রিয়াকশান দেখাচ্ছে, 2 দিন পরে মনে হয় চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। বের হয়ে মন খারাপ করে চলে আসলাম নিজের কাজের জায়গায়। এরপর থেকে অফিসে প্রতিদিন সময় মতো আসার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে একটু সমস্যার কারণে লেট হয়ে যায়। এভাবে প্যারার মধ্যে দিয়ে কোনোভাবেই চাকরিটা টিকিয়ে রেখেছি। একদিন বাইরে বাজার করতে এসে দেখি ম্যাডাম বাজার করতে এসেছে। আমি এই প্রথমবারের মতো ম্যাডামকে হাসতে দেখেছিলাম মনে হয়। হাসিতে তাকে এত সুন্দর লাগে, সে যদি জানতো তাহলে কখনো সবসময় গোমরা মুখ করে থাকতো না। পরের দিন অফিসে এসে মনোযোগ দিয়ে কাজ করছি, ঠিক সেই সময় পিয়ন এসে আবারও খবর দিল ম্যাডাম ডেকে পাঠিয়েছে আমাকে। ম্যাডাম ডাকা মানেই এক বিশাল আকারের মন খারাপের কারণ হয়ে থাকা। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ম্যাডামের চেম্বারের দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি আজকে কি নিয়ে কথা শুনতে হবে কে জানে। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, ভিতরে আসুন। আজকে তো সঠিক সময়ে এসেছি। আমি কি বলেছি আপনি লেট করেছেন? না, তবে আপনি আমাকে যতবার ডেকে পাঠিয়েছেন তার ভিতরে বেশি লেট হওয়ার কারণে। আপনার এই সমস্যা যাতে না হয় সেই জন্যই তো ডেকেছিলাম। আপনার বাসা নিয়ে সমস্যা, তাই না? হ্যাঁ। আমার সাথে একজন থাকার জন্য লোক লাগবে। অনেক বড় ফ্ল্যাটে একা থাকা একদম অসম্ভব হয়ে যায়। আপনার স্বামী কোথায় থাকে? আমি বিয়ে করলাম কবে? পরিবারের সবাই দেশের বাড়িতে থাকে। আসলে আমার চাকরি করাটা পরিবারের কারো পছন্দ না, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই পরিবারের ইচ্ছে না থাকার সত্ত্বেও চাকরি করছি। কিন্তু একজন অবিবাহিত মেয়ের সাথে থাকলে মানুষ কি বলবে? আমরা কি এক রুমে থাকবো নাকি? তাছাড়া আমি টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছি, আমার যা ইচ্ছে তাই করব, সেখানে কে কি বলবে? আপনি কোথায় থাকেন? এই তো পাশেই একটা ফ্ল্যাটে। একা থাকতে অনেক ভয় লাগে। এদিকে আপনারও বাসা থেকে অফিসে আসতে সমস্যা হয়, তাই ভাবলাম যদি আপনাকে আমার ফ্ল্যাটে থাকতে দিই তাহলে সমস্যাটা আর হবে না। কিন্তু দেখুন, আমি যেটা বলেছি সেটা আমাদের ভালোর জন্য বলেছি। এখন আপনি ভেবে দেখুন কি করবেন। হঠাৎ করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। এই বিষয়ে আমি আপনাকে কালকে জানাবো। হুম। আমি ম্যাডামের চেম্বার থেকে বেরিয়ে ভাবছি কিসের জন্য তার বাসায় আমাকে থাকতে বলছে। এটা কি সত্যি আমার উপকারের জন্য বলছে, নাকি আমার সাথে খারাপ কিছু করার পরিকল্পনা করছে ম্যাডাম? সে একজন অবিবাহিত মেয়ে হয়ে তার বাসায় থাকতে দেওয়া তো চারটিখানি ব্যাপার নয়। যাই হোক, এখন এসব ভাবলে চলবে না। এমনিতে আমার এত দূরে থেকে অফিসে আসতে অনেক দেরি হয়ে যায়। তাছাড়া বাসায় একটার পরে একটা সমস্যা লেগেই থাকে। আজকের মতো অফিস শেষ করে চলে গেলাম। পরের দিন ম্যাডামকে বললাম তার বাসায় থাকতে আমার কোনো সমস্যা নেই। এই মাসে আসতে পারবো না, সামনের মাসে থেকে আমি তার ফ্ল্যাটে থাকবো। আর আমি আগের জায়গা থাকতে যে খরচটা হতো আমি তার থেকে বেশি দিতে পারবো না। রান্না নিজেই করে খাবো। ব্যাচেলর জীবনে রুম চেঞ্জ করতে খুব বেশি একটা কষ্ট করতে হয় না। পরের মাসে একটা অটো করে সমস্ত জিনিসপত্র নিয়ে ম্যাডামের ফ্ল্যাটে চলে আসলাম। তাহলে আজকে থেকে আমরা দুইজন একসাথে থাকছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, একসাথে থাকছি মানে?" একসাথে বলতে একসাথে। আপনি ওই রুমে থাকবেন আর আমি এই রুমে। সেটা বলুন, কিন্তু আমার রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর দিয়ে আপনি কি করবেন? রান্না তো আমি করব। আপনি রান্না করবেন আপনার জন্য, আমি কি তাহলে না খেয়ে থাকবো নাকি? আরে বোকা, আমি দুজনের জন্য রান্না করব। তাছাড়া অফিস শেষ করে আপনার বাসায় এসে রান্না করে খেতে কষ্ট হয়ে যাবে। অভ্যাস হয়ে গেছে, আমার কোনো কষ্ট হবে না। আমাকে এত বড় উপকার করলেন, আপনি চাইলে আপনার রান্নাটাও করে দিতে পারি। হঠাৎ নিচে থেকে অটোওয়ালা এসে আমাকে মনে করিয়ে দিল তার অটো থেকে জিনিসগুলো নামাতে হবে।
ম্যাডাম আমাকে বলল, আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন জিনিসগুলো তো ভিতরে নিয়ে আসুন। আমি অটো থেকে জিনিসগুলো নামিয়ে ভাড়া দিয়ে উপরে চলে আসলাম। জিনিসগুলো রুমে রেখে ফ্রেশ হয়ে রান্না করার কথা ভাবছি। ব্যাগের পকেট থেকে একটা সিগারেট বের করে বেলকনিতে দাঁড়িয়ে টানছি। ঠিক সেই সময় দরজা ঠকঠক শুরু হয়ে গেল। সিগারেটটা ফেলে দিয়ে এদিক সেদিকে হাত দিয়ে বাতাস দিয়ে সিগারেটের গন্ধ সরিয়ে ফেলার চেষ্টা করছি। ম্যাডাম এদিকে একের পর এক শব্দ করে যাচ্ছে। দরজাটা খুলে দিলাম। ম্যাডাম রুমে এসে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি স্মোকিং করেছেন নাকি? ইয়ে মানে। এত মানে মানে করছেন কেন? আমার নাকে গন্ধ আসলো তাই জানতে চাইলাম। হুম। আজকের মতো আমাদের আর কিছু রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করেছি। আর হ্যাঁ, আমাদের চুলা যেহেতু একটা, তাহলে আমরা একসাথে খাবো। আপনি যা ভালো মনে করবেন। তাহলে এক সপ্তাহ আমি রান্না করব, আর এক সপ্তাহ আপনি রান্না করবেন, কেমন? হুম। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমি আর একটা ছোট বোন আছে। আপনার বাবা কি করে? কৃষি কাজ করে। আচ্ছা, খাবার আসলে আমি আপনাকে ডেকে পাঠাবো, কেমন? এখন একটু বিশ্রাম করুন। কথাটা বলে ম্যাডাম চলে যাওয়ার সময় আমি পেছন থেকে ডাক দিলাম, ম্যাডাম। হ্যাঁ, বলুন। আসলে বলছিলাম কি। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলতে এত সংকোচ বোধ করেন কেন? এটা তো অফিস না, আমাদের বাসা, তাই না? এখানে আমরা বন্ধুর মতো চলবো, কেমন? হুম। এবার বলুন, কি বলবেন? আপনার ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে? ও হ্যাঁ, আমিও এটা বলতে চেয়েছিলাম, কিন্তু কথার মাঝে ভুলে গিয়েছি। ম্যাডামের ফেসবুক আইডি নিয়ে রিকোয়েস্ট দিলাম। বাইরে থেকে অর্ডার করা খাবার খেয়ে রাতে শুয়ে কিছুক্ষণের জন্য ফোন চাপছি। ঘুমানোর আগে ম্যাডামের আইডিটা বের করে বারবার ভাবছি মেসেজ দিব নাকি দিব না। ঠিক সেই সময় ম্যাডাম আমাকে মেসেজ দিল। গুড নাইট। ইস, সুন্দরী ম্যাডাম যদি আর একটু আগে আমাকে মেসেজ দিত তাহলে কিছু কথা বলতে পারতাম। এদিকে আমারও সাহস নেই আগে থেকে মেসেজ দেওয়ার। তার বাসায় থাকতে দিয়েছে বলেই তো সব পারমিশন দিয়ে রাখেনি। রাতে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। নিয়ম মেনে 1 সপ্তাহ ম্যাডাম রান্না করে, আবার 1 সপ্তাহ আমি রান্না করি। সম্পর্ক কিছুটা গভীর হয়ে গিয়েছে। একদিন উপরের তালার একজন ভাবি এসে আমাকে আর ম্যাডামকে একসাথে দেখে বলল, আপনি কবে বিয়ে করেছেন বললেন না তো? আসলে ভাবি। হয়েছে, আর বলতে হবে না। তবে আপনাদের দুজনকে খুব মানিয়েছে। ভাবি কথা বলে চলে যাওয়ার সময় ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। একটু পরে ম্যাডামও চলে গেল। একজন একজন করে সবাই জানতে পারলো আমাদের বিয়ে হয়েছে। অবশেষে অফিসের কলিগ পর্যন্ত আমাদের দুইজনের খবর জানতে পেয়ে আমাদের দুইজনকে সবাই শুভেচ্ছা জানাতে শুরু করলো। অফিস শেষ করে বাসায় এসে ম্যাডাম আমাকে ডেকে বলল, এবার কি হবে মিস্টার তানভীর? সবাই তো ভাবছি আমরা স্বামী স্ত্রী। এই খবর যদি আমার পরিবার জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছি না। আর আমাকে তো কোনো ছেলে বিয়েও করবে না। কিন্তু আমি কি করতে পারি? আপনি আমাকে বিয়ে করতে পারবেন? এছাড়া যে আমার আর কোনো রাস্তা নেই। আপনি আমার সিনিয়র অফিসার। তাছাড়া আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? পরিবারের কথা পরে ভেবে দেখব, এখন আমাদের উচিত বিয়ের কথা চিন্তা করা। এবার বলুন, আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? ম্যাডামের এমন প্রশ্নে আমার মনের মধ্যে আনন্দে নাচানাচি শুরু করলো। আমি তো প্রথম দেখাতেই ম্যাডামের প্রেমে পড়েছিলাম, কিন্তু অফিসের সিনিয়র বস, মুখ ফুটে বলার সাহস হয়নি। অবশেষে ম্যাডামকে বিয়ে করে তার ঘরেই বাসর করার জন্য রেডি হয়ে গেলাম। আহ, কি করছো? আমার ব্যথা লাগছে অনেক। আমি তো আস্তে আস্তে করছি, তবুও ব্যথা লাগছে। হুম। একটু পরে, আহ, আবারও লাগছে। আমি কিন্তু তোমার বস, ভুলে যাবে না। যদি এমন করো তাহলে চাকরি খেয়ে নিব। তাতে আমার কোনো সমস্যা নেই। বউ অনেক বড় চাকরি করে, আমি বসে বসে খাবো। ম্যাডাম আমার গাল টেনে ধরে বলল, হারাবি একটা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।